সবাইকে গল্পকথা বাই মিকিতে স্বাগতম। আজকে পড়ব হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। উপন্যাসটির নাম রোদন ভরা এই বসন্ত। আজকে দ্বিতীয় পর্ব। আপনার ফুপু বলেছেন পথে কোথাও গাড়ি থামিয়ে আপনাকে বেশি চিনি দিয়ে কড়া এক কাপ চা খাওয়াতে। এখন কি খাবেন? এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমার পরিচিত। না। নাসের এক ঝলক মিরুর দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে আমার উপর বিরক্ত। আপনার বিরক্তি উৎপাদনের মতো কিছু কি আমি করেছি? আমার মাথায় কোনো চুল নেই, এই কারণে কি আপনি বিরক্ত? বারবার মাথার চুলের দিকে তাকাচ্ছেন তাই বললাম। মিরু চুল প্রসঙ্গে না গিয়ে হঠাৎ বলল, আচ্ছা শুনুন, আপনি কি সেই ব্যক্তি যার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য সুলতানা ফুপু প্রায় জীবন বাজি রেখে ফেলেছেন? জি। আপনিও মনে হয় আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অপেক্ষা করছি কারণ আপনার ফুপু বলেছেন এই সৌরজগতে আপনার মতো ভালো মেয়ে নেই। আপনার ফুপু কথা আমি খুব বিশ্বাস করি। আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমার মতো ভালো মেয়ে সৌরজগতে নেই? হ্যাঁ হচ্ছে। আপনি আপনার বাবার চিকিৎসার যে ব্যবস্থা করেছেন সেটি চিন্তাই করা যায় না। রাত 3:30টার সময় একা ওষুধ কিনতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে শাহবাগে গিয়েছেন। আপনি ভুল করছেন। আমি একা যাইনি, আমার সঙ্গে বলশালী একজন পুরুষ মানুষ ছিল। সে আমাকে ভরসা দিয়েছিল যে কোনো ভয় নেই। নাসির অবাক হয়ে বললেন, পুরুষ মানুষের কথা জানতাম না, কে ছিল আপনার সঙ্গে? মিরু হাসতে হাসতে বলল, যে রিকশায় করে গিয়েছি সেই রিকশাওয়ালা ছিল। নাসির শব্দ করে হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আপনার সেন্স অব হিউমার অসম্ভব ভালো। মিরু বলল, এখন আমি যাই করব তাই আপনার কাছে ভালো লাগবে। কারণটা খুব সহজ, আমাকে না দেখে শুধুমাত্র সুলতানা ফুপুর কথা শুনেই আপনার আমাকে পছন্দ হয়ে গিয়েছিল। আমার প্রসঙ্গে যখন দেখা হলো তখন সেই পছন্দ হওয়াটা কমে না গিয়ে বাড়ল, প্রায় প্রেম পর্যায়ে চলে গেল। এখন যদি আমি শব্দ করে নাক ঝাড়ি এবং নাকের সাথে আপনার গাড়ির সিট কাভারে মুছে ফেলি, সেটাও আপনার কাছে ভালো লাগবে। কেন? ভালো লাগার জন্য আপনি কোনো না কোনো লজিক দাঁড় করিয়ে ফেলবেন। প্রেমিকরা এই কাজটা খুব ভালো করে। নাসির বলল, সর্দি গাড়ির সিটে মুছবেন, এটা ভালো লাগবে এরকম লজিক দাঁড় করানো তো কঠিন। কঠিন কিছুই না। তখন আপনি ভাববেন মেয়েটা স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো ভনিতা নেই। তার বিষয়ে কে কি ভাবলো তা নিয়ে এই মেয়ের কোনো মাথা ব্যথা নেই। কোনো দিকে না তাকিয়ে এই মেয়ে নির্বিকার ভঙ্গিতে সর্দি গাড়ির সিটে মুছে ফেলছে। এক্সেলেন্ট, এরকম একটা মেয়েই তো আমি চাচ্ছিলাম। নাসির শব্দ করে হাসলো। মিরু বলল, আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি খুব মজা পাচ্ছেন। নাসির বলল, হ্যাঁ মজা পাচ্ছি। মিরু বলল, আমি যখন মগবাজার পৌঁছাবো তারপর থেকে আপনি আমার আর কোনো কর্মকাণ্ডে মজা পাবেন না, বরং আমার প্রতিটি কর্মকাণ্ডে বিরক্ত হবেন। নাসির অবাক হয়ে বলল, কেন বলুন তো? মিরু বলল, কারণ আমি যাচ্ছি মগবাজারের কাজী অফিসে। সেখানে আমার আজ গোপনে বিয়ে করার কথা। যার সঙ্গে বিয়ে হবার কথা তার নাম বারসাত। আমার যাবার কথা ছিল সকাল 11টায়। বাবার শরীর খারাপের কারণে যেতে পারিনি। আমার মনে হয় না বারসাত এখনও আমার জন্য বসে আছে। তারপরেও খোঁজ নেবার জন্য যাচ্ছি। এখন বলুন, আপনাকে কি আপনার অসহ্য মনে হচ্ছে? নাসির বলল, না মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে আপনাকে যতটা ভালো লাগছিল এখন তার চেয়ে বেশি ভালো লাগছে, সত্যি বলছি। বাসাত সাহেব যদি থাকেন এবং আপনাদের বিয়েটা যদি হয় তাহলে আমি বিয়ের সাক্ষী হিসাবে আমাকে অফার করব। বাসাতের কাজী অফিসে পাওয়া গেল না। মিরু নাসিরকে সঙ্গে নিয়ে বাসাতের মেসে গেল, সেখানেও সে নেই। নাসির বলল, আপনাকে খুবই ক্লান্ত লাগছে, আসুন এক কাপ চা খাই। মিরু বলল, চলুন চা খাই। এখন মনে পড়েছে আমি দুপুরেও কিছু খাইনি, খিদের জন্যই মাথা ধরেছে। আমি আপনার মাথা ধরা সারিয়ে দেব। কিভাবে? খুব ভালো চা খাওয়াবো, তারপর আপনার মাথা ধরা না সারা পর্যন্ত আপনাকে গাড়িতে নিয়ে ঘুরবো। মিরু চোখ বন্ধ করে ফেলল। মিরু কতক্ষণ পরে চোখ মেলল তা সে নিজেও জানে না। তার কাছে মনে হলো সে দীর্ঘ ঘুম দিয়ে জেগে উঠেছে। ঘুমের ভেতর নানা ধরনের স্বপ্ন সে দেখে ফেলেছে। স্বপ্নের মধ্যে গা ছমছমানো বিশেষ স্বপ্নও আছে। সে ক্লাসে বসে আছে, গায়ে শুধু পাতলা একটা চাদর, আর কিচ্ছু নেই। এই চাদরটা আবার হাঁটুর উপর রাখা। স্যার বললেন, এই যে চাদর গায়ে মেয়ে আছে ক্লাসে পড়া, বুঝেছ? মিরু হেসে চোখ মাথা নাড়ালো। তাহলে এক কাজ করো, বোর্ডে চলে এসো, বোর্ডে এসে সবাইকে বুঝিয়ে দাও। স্যার আমি বোর্ডে যেতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। কি অসুবিধা? সেটা স্যার বলতে পারবো না, কোনো অজুহাত শুনতে চাচ্ছি না, এসো বোর্ডে এসো বলছি। মিরু তখন ঘুম ভাঙলো। সে দেখলো গাড়ির রাস্তার উপর থেমে আছে। গাড়ির উপর মুষলধারে বৃষ্টি পড়ছে। নাসের নামে মানুষটা ড্রাইভারের সিটে ঝিম ধরে বসে আছে। নাসের হাসি মুখে বলল, ঘুম ভেঙেছে? মিরু বলল, আমরা কোথায়? নাসের বলল, আমরা রাস্তায়, রাস্তা কাটা ছিল।
বৃষ্টির পানিতে পুরো রাস্তায় ঢাকা, বুঝতে পারিনি গাড়ি নিয়ে খাদে পড়ে গেছি। আপনি গভীর ঘুমেছিলেন, কিছু বুঝতে পারেননি। আমাকে ডাকলেন না কেন? এত আরাম করে ঘুমোচ্ছিলেন, ডাকতে মায়া লাগলো। আমি কতক্ষণ ঘুমিয়েছি? 1 ঘন্টা 10 মিনিট। বলেন কি? আপনি এতক্ষণ কি করলেন? ঝিম ধরে বসে থাকলাম, বৃষ্টি দেখলাম। চা খাবেন? এখানে চা কোথায় পাবেন? আমি মোবাইলে টেলিফোন করে চা নিয়েছি। ফ্লাক্স ভর্তি গরম চা এবং সিঙ্গারা আছে। চা দেই? মিরু বলল, দিন। আপনি দেখি খুব গোছানো মানুষ। নাসের বলল, আমি অবশ্যই গোছানো, তবে মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। আপনার এরকম ধারণা? জি। গাড়ি যখন খাদে পড়লো তখন যদি হইচই করে আপনার ঘুম ভাঙাতাম, খুব অস্থির হয়ে যেতাম, সেটা আপনার অনেক বেশি পছন্দ হতো। মিরু বলল, ঝুম বৃষ্টিতে গাড়িতে বসে গরম চা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, এটা আমার বেশ পছন্দ হচ্ছে। চা খাবার পর আমরা কি গাড়িতে বসে থাকবো, নাকি গাড়ি খাদ থেকে ওঠানোর ব্যবস্থাও আপনি করে রেখেছেন? নাসির হাসি মুখে বলল, চা খাবার পর আপনাকে নিয়ে একটা মাইক্রোবাসে উঠব। মাইক্রোবাস আনানো হয়েছে। আমার লোকজন মাইক্রোবাসে বসে আছে। তারা এসে খাদে পড়া গাড়ি তুলবে, আমরা মাইক্রোবাস নিয়ে চলে যাব। মিরু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনি ঠিকই বলেছেন। এত গোছানো মানুষ মেয়েরা পছন্দ করে না। যখন গরম চা খাচ্ছিলাম তখন আপনাকে ভালো লাগছিল। বিপদ থেকে উদ্ধারের সব ব্যবস্থা করে রেখেছেন শুনে আর ভালো লাগছে না। এখন আপনাকে রোবট রোবট লাগছে। নাসিরের অফিসের লোকজন ছাতা হাতে চলে এসেছে। মিরু কিছুক্ষণ ভুরু কুঁচকে তাদের দেখলো। তারপর নাসিরের দিকে তাকিয়ে বলল, আমার কেন জানি গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। আমি কি আরেক কাপ চা খেয়ে তারপর নামতে পারি? অবশ্যই পারেন। নাসির কাপে চা ঢেলে এগিয়ে দিল। মিরু বলল, আপনাকে অন্যরকম লাগছে। কেন অন্যরকম লাগছে বুঝতে পারছি না। নাসির বলল, আমাকে অন্যরকম লাগছে কারণ আমি আমার টাক মাথা ঢেকে ফেলেছি, ক্যাপ পরেছি। মিরু বলল, আশ্চর্য, এই ব্যাপারটা আমি লক্ষ্য করলাম না কেন? নাসির বলল, আপনার পর্যবেক্ষণ শক্তি খুব ভালো বলে আপনি লক্ষ্য করেননি। যাদের পর্যবেক্ষণ শক্তি খুব ভালো তারা প্রায়ই খুব কাছের জিনিস দেখতে ভুলে যায়। মিরু নাসিরের দিকে তাকিয়ে আছে। নাসির কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছে? সেরকম মনে হচ্ছে না, আবার কেন জানি মনে হচ্ছে। মিরু বলল, ভালো কথা। আপনি কি আমার নাম জানেন? আপনার নাম মিরু? মিরু আমার নাম ঠিকই আছে, কিন্তু এই নামটা আমার অপছন্দের। আমার পছন্দের নাম ঐন্দ্রিলা। আমার চা খাওয়া শেষ হয়েছে, এখন আমি নামবো। নাসির বলল, আমরা কি আরেকবার বাদশাহ সাহেবের মেসে খোঁজ নিয়ে দেখব উনি ফিরছেন কি না? মিরু ক্লান্ত গলায় বলল, না, আমি বাসায় যাব। আপনার মাথা ধরা কি কমেছে? হ্যাঁ, কমেছে। যেভাবে ভুরু কুচকে আছেন মনে হচ্ছে না মাথা ধরা কমেছে। না কমলেও সমস্যা নেই, আমি চাচ্ছি না আপনি মাথা ধরা নিয়ে বাসায় যান। কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। নাসির শান্ত গলায় বলল, আপনার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না। আমাদের শেষ দেখায় হাইফেনের মতো থাকবে মাথা ব্যথা। এই হাইফেনটা না থাকলে হয় না? মিরু বলল, আমাকে বাসায় নামিয়ে দিন, আমার কথা বলতে ভালো লাগছে না। বাদশাতের মুখের উপর অনেকক্ষণ ধরে দুটা মাছি ভন ভন করছে, একটা বড় একটা ছোট। বড়টার রং ঘন নীল। বাদশাত বিস্মিত চোখে মাছি দুটার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বাদলার সময় মাছি ওড়ে না। বৃষ্টি শুরু হলেই মাছিরা যেখানে আছে সেখানে ঝিম ধরে বসে থাকে। বৃষ্টির পানি পাখায় লাগলে মাছিদের উঠতে অসুবিধা হয় বলেই তাদের এত সাবধানতা। অথচ এই মাছি দুটা উড়েই যাচ্ছে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেদিকেও তাদের নজর নেই। তারা উড়ে উড়ে জানালা পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে এসে বাসাতের নাকের কাছাকাছি উড়াউড়ি করছে। বাসাতের কেন জানি মনে হচ্ছে এই মাছি দুটার একটা, বড়টা যেটার গায়ের রং ঘন নীল, তার নাকের ফুটোর দিকে ঢুকে পড়ার চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে এই কাজটা সে করবে। খুবই অদ্ভুত চিন্তাভাবনা। মাছিরা এমন কাজ কখনো করবে না। তারা জাপানি কামাকাজি পাইলট না। বাসাত তাদের শত্রুও না। তারপরেও সে এই চিন্তা মাথা থেকে দূর করতে পারছে না। জ্বর বেশি হলে মানুষের মাথায় উদ্ভট চিন্তা আসে। বাসাতের গায়ে জ্বর, বেশ ভালোই জ্বর। মাথার ভেতরে অ্যারোপ্লেন চলার মতো শব্দ হচ্ছে। জ্বর খুব বেড়ে গেলে মাথার ভেতরে অ্যারোপ্লেন চলার মতো শব্দ হয়। এরকম জ্বর তপ্ত মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে। বাসাত শুয়ে আছে তার দূর সম্পর্কের মামার বাগান বাড়িতে। বাড়ির নাম পদ্ম। কাঠের একতলা বাড়ি, বড় বড় জানালা। জানালা খুললেই চোখে পড়ে বাড়ির পেছনের পদ্ম পুকুর। পুকুরে সত্যিকার পদ্ম ফুটে আছে। মিরু এই বাড়ি দেখলে মুগ্ধ হতো। সেটা সম্ভব হলো না, মিরু আসেনি। বাসাতকে একা আসতে হয়েছে। বাসাত 3 বেহালাবাদক ঠিক করে রেখেছিল। এরা পদ্ম নামের বাড়ির উঠানে বসে থাকবে।
বাসাত এবং মিরুর বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখলে বেহালা বাজাতে থাকবে, লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাইতাম তোরে। বাসাতের আসতে দেরি দেখে 3 বেহালা বাদকের মধ্যে 2 জন বারান্দার সোফায় লম্বা হয়ে ঘুমিয়ে পড়ল। একজন জেগে রইল। সে একজন বাসাতকে একা ঢুকতে দেখে খানিকটা বেদিশা হয়ে গেল। তারপরেও সে বেহালা হাতে নিল। বাজাবো না কি বাজাবো না ভঙ্গিতে তাকালো। বাসাত বলল, লাগবে না, বেহালা বাজানোর দরকার নেই। বেহালা বাদক বলল, আপনার কি হয়েছে? চোখ টকটকা লাল। বাসাত বলল, আমার কিছু হয় নাই, চোখ লাল রং মেখেছি। মেয়েরা ঠোঁটে লিপস্টিক দেয়, আমি ঠোঁটে দিয়েছি আইস্টিক। আপনাদের তো টাকা পয়সা আগেই দিয়ে রেখেছে, এখন বাড়ি চলে যান, বিদায়। বাজনা বাজাবো না? বাজনা বাজাতে হবে না, বাজনার দরকার ছিল আমার স্ত্রীর জন্য। স্ত্রী নাই, বাজনাও নাই। উনি কোথায়? জানি না উনি কোথায়। আপনারা বিদায় হন, টাটা, বাই বাই। ভাই সাহেব, আপনার কি জ্বর? আপনি তো দাঁড়িয়ে থাকতে পারতেছেন না। বাসাত বলল, দাঁড়িয়ে থাকতে না পারলেও কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়বো, 1 মাস ঘুমাবো, গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলবো, 21 শতাব্দীর রিভ ভ্যান উইকেল। বাসাত কতক্ষণ ঘুমোচ্ছে বা কতক্ষণ ঘোরের মধ্যে আছে তা সে জানে না। তার কাছে মনে হচ্ছে সে বেশিরভাগ সময় অচেতন অবস্থা থাকে। মাঝে মাঝে সামান্য চেতনার মতো আসে, তখন পদ্ম নামের বাগানবাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়। কেয়ারটেকারের নাম রফিক। রফিকের চেহারা বাসাতের কাছে এক এক সময় এক এক রকম মনে হয়। প্রবল জ্বরের কারণে এরকম হচ্ছে এটা বাসাত বুঝতে পারছে। মেয়েরা সাজগোজ করে চেহারা বদলায়, ছেলেদের চেহারা বদলায় না। রফিকের চেহারা এক এক সময় এক এক রকম দেখানোর আর কোনো কারণই নেই। জ্বর বাসাতের মাথা এলোমেলো করে দিচ্ছে। জ্বর খুব যখন বাড়ছে তখন আরেকটা ব্যাপার হচ্ছে, মাথার ভেতর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এক পর্যায়ে ঝিঝি পোকার ডাকটা বেহালার শব্দের মতো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে 3 বেহালা বাদক বাজাচ্ছে, লীলাবালি লীলাবালি বড় যুবতী কন্যা কি দিয়া সাজাইতাম তরে। বাসাত ডাকলো, রফিক রফিক। রফিক প্লেটে করে কাটা পেঁপে নিয়ে ঢুকলো। যে কোনো খাদ্যদ্রব্য দেখলেই বাসাতে সমস্ত শরীর মোচড় দিয়ে ওঠে। ইচ্ছে করে খাদ্যদ্রব্য নিয়ে যে ঢুকেছে তার গায়ে বমি করে ভাসিয়ে দেয়। এবারও একই ঘটনা ঘটলো। বাসাত নিজেকে সামলে নিয়ে অনেক কষ্টে প্রায় আদুরে গলায় বলল, কেমন আছো রফিক? রফিক হড়বড় করে বলল, আমি তো ভালোই আছি, আপনার অবস্থা কি কহন দেহি? আমিও ভালোই আছি, শুধু এই মাছি দুটো খুব বিরক্ত করছে। মাছি দুটো মারতে পারলে 100 টাকা বকশিস পাবে, বড় মাছিটা মারতে পারলে পাবে 70 টাকা, আর ছোটটা মারতে পারলে 30 টাকা। দেখো তো মারতে পারো কিনা। 100 টাকা বকশিস রফিককে কাবু করতে পারলো না। সে পেঁপের প্লেট বিছানার পাশে টেবিলে রাখলো। কঠিন কোনো কথা বলবে এরকম ভঙ্গিতে বাসাতে খাটের পাশে এসে দাঁড়ালো। থমথমে গলায় বলল, স্যার, আপনি আপনারে 2টা কথা বলবো, মন দিয়া শুনেন। বাসাত বলল, তোমার কথা আমি মন দিয়াই শুনি রফিক। মিরুর কথা যতটা মন দিয়ে শুনি ততটা মন দিয়ে হয়তো শুনি না, সেটা সম্ভব না। তারপরেও স্যার, আপনি কথা কয়েন না, আমি কি বলতেছি শুনেন, আপনার আল্লাহর দোহাই লাগে। বলো, শুনছি। আপনার শরীর খুবই খারাপ, আপনারে এখানে রাখতে কোনো ভরসা পাই না। আপনার এইখানে মৃত্যু হলে আমার বিরাট বিপদে পড়ব। বিপদে কি আছে, মানুষের মৃত্যু হয় না? মৃত্যু হলে এখানে কবর দিয়ে দিবে, কিংবা আমাকে ইটসহ বস্তার ভরে পদ্মপুকুরে ফেলে দেবে, কোনো সমস্যা নাই। স্যার শুনেন, উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। আজ সন্ধ্যায় আমি টেম্পো ভাড়া করে আনতেছি, আমি আপনারে নিজে ঢাকায় দিয়ে আসবো। রফিক, এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমার শরীরে যে অবস্থা, পথেই মারা যাব, তখন তুমি বিরাট বিপদে পড়বে। পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার সঙ্গে নিরীহ বেবি ট্যাক্সিওয়ালাকেও ধরে নিয়ে যাবে, হেভি প্যাদানি দেবে। পুলিশের প্যাদানি খেয়েছো কখনো? মারাত্মক জিনিস। স্যার, আপনি ঢাকার বাড়ির আত্মীয় স্বজনের ঠিকানা দেন, আমি তাদের নিয়ে আসি। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না, আমি শরীরে বল পাওয়া শুরু করেছি, 1-2 দিনের ভেতরেই উঠে বসবো। তখন তুমি একটা বেবি ট্যাক্সি ডেকে আনবে, আমি বেবি ট্যাক্সিতে উঠে ফুরুত করে চলে যাব। আমার সঙ্গে তোমাকে আসতে হবে না। কাজেই পথে যদি মারা যাই তোমাকে কেউ ধরবে না, বেবি ট্যাক্সিওয়ালাকেও ধরবে। স্যার, আপনি এত কথা বলতেছেন কেন? শরীর যে ঠিক হতে শুরু করেছে এটা তোমাকে বোঝানোর জন্য এত কথা বলছি। এখন তুমি দয়া করে পেঁপের পিসটা সামনে থেকে নাও। তোমাকে তো বলেছি আমার সামনে কোনো খাদ্যদ্রব্য আনবে না, আমি বাতাস খেয়ে বাঁচবো। এখন থেকে আমি বায়ুভুক।
আজকেও কিছু খাবেন না? না, কিছু না খাওয়াও এক ধরনের চিকিৎসা। এই চিকিৎসার নাম উপবাস চিকিৎসা। অন্য কিছু খাইতে ইচ্ছা করে? এই মুহূর্তে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, জিনিসটার নাম মার্বেল সিঙ্গারা। মার্বেলের সাইজ, একসঙ্গে 2-3টা মুখে দেওয়া যায়। মগবাজারে কাজী অফিসের কাছে এই সিঙ্গারা বানানো হয়। মিরুর খুবই পছন্দের খাদ্য। একবার সে 38টা সিঙ্গারা খেয়ে ফেলেছিল। তখন আমি তাকে টাইটেল দিলাম সিঙ্গারা কন্যা। এই অপূর্ব সিঙ্গারা যে কারিগর বানায় তার নাম নেক মর্দ। অদ্ভুত নাম না? রফিক জবাব দিল না, পেঁপে প্লেট নিয়ে চলে গেল। বাসার চিত অবস্থা থেকে পাশ ফিরল। তার মাথায় কবিতার লাইন আসছে, সবই উল্টা হয়ে আসছে। ব্যাপারটা কি? মাথা কি পুরোই খারাপ হয়ে গেল? আখিরা নস্ক নঙ্ঘু দক্ষু নেপ্রালাজো আকিয়া আকিয়া গুচি নরজ লজস। বাদশাদ বুঝতে পারছে না তার পৃথিবী উল্টে হয়ে যাচ্ছে কিনা। মাথার ভেতরে বড় রকমের কোনো ঝামেলা অবশ্যই হচ্ছে, হোক ঝামেলা। মাথার ভেতরে উলটপালট ঝামেলা হলে খারাপ লাগে না। রিং এ রিং ও রোজেস, এ পকেট ফুল অফ পোজেস, আতিসো উই অল ফল ডাউন। এই কবিতাটা মাথায় উল্টা আসেনি, ঠিক মতো এসেছে। 1665 সনে লন্ডনে যখন ভয়াবহ প্লেগ দেখা দিল, তখন লন্ডনের ছেলেমেয়েরা এই ছড়াটা রাস্তায় রাস্তায় বলে বেড়াতো, উই অল ফল ডাউন, আমরা সবাই পড়ে যাব, কারণ আমাদের হয়েছে ভয়াবহ ব্যাধি প্লেগ। রফিক 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 বিরক্ত মুখে দরজার কাছে এসে দাঁড়ালো। বাদশাদ বলল, তাড়াতাড়ি বালতিটা আনো, আমি বমি করব। বমির টাইম চলে এসেছে। বমি করার পর কি হবে জানো? উই অল ফল ডাউন। রফিক বালতি নিয়ে এসেছে। বালতির রং ঘন নীল। রংটা চোখে লাগলো। অসুস্থ অবস্থায় কটকটা হলুদ রং চোখে লাগে, লাল রং লাগে, নীল রং কি লাগে? রফিক, জি স্যার। আমি আর বাঁচবো না, আমার আত্মীয় স্বজনকে খবর দাও। স্যার বলেন, কারে খবর দিব? আমার মাকে খবর দিতে পারো। তাকে খবর দেওয়ার সময় কি জানো? তিনি এসে আমার সঙ্গে ঝগড়া শুরু করবেন, ক্যাট ক্যাট কথা বলবেন, এমন সব কথা যা শুনলে নিতান্ত ভালো মানুষের গায়ে আগুন ধরে যাবে। স্যার, কথা না বলে চুপ করে শুয়ে থাকেন, রেস্ট নেন। কথা বলাতেই আমার রেস্ট হচ্ছে। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আছে, আমার এই কথা বলাতেই আনন্দ। উহু, ভুল করেছি, গানটা হচ্ছে আমার এই পথ চলাতেই আনন্দ। রফিক, জি। তুমি বিরক্ত মুখ করে হলেও আমার যথেষ্ট সেবা করছো। আমি যদি কোটিপতি হতাম তাহলে হুইল করে তোমাকে লাখ 20 টাকা দিয়ে যেতাম। আমি হতদরিদ্র। বাজারে আমার দেনা হলো 23,000 টাকা। বিয়ে যে আমি আর হয়নি সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে রফিক, জি। 2টা মাছি আমার নাকের কাছে ভ্যান ভ্যান করছিল। এরা কোথায় গেছে একটু দেখো তো। এদেরকে ধরার জন্য 100 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। জীবিত বা মৃত 100 টাকা দেওয়া হবে। স্যার, আপনি শুয়ে থাকেন, আমি মাথায় পানি ঢালি। যা ঢালতে ইচ্ছা হয় ঢালো। একটাই শুধু কথা, আমার মা যদি আমার খোঁজে চলে আসে তাহলে বলবে আমি মারা গেছি। বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। বলতে না পারার কিছু নেই, সামান্য মিথ্যা বলা হবে। তবে ঠিক মিথ্যাও না, আমি তো মারাই যাচ্ছি। আমি যদি অতি বিখ্যাত কেউ হতাম তাহলে তুমি একটা বই লিখতে পারতে, বাদশাত আলীর সঙ্গে শেষ কিছু সময়। আমি বিখ্যাত কেউ না, বিখ্যাত কেউ হবার কোনো সম্ভাবনাও আমার মধ্যে নেই। আমার মতো মানুষেরা জীবন শুরু করে প্রাইভেট টিউটর হিসাবে, জীবন শেষ করে কোচিং সেন্টারের ম্যানেজার হিসাবে। রফিক বাদশাদের মাথায় পানি ঢালতে শুরু করেছে। বাদশাদ কথা বলা বন্ধ করেছে, তবে এখন তার অন্য সমস্যা দেখা দিয়েছে। তার কাছে মনে হচ্ছে বিছানার পাশে তার মা দাঁড়িয়ে আছেন। তার মুখ থেকে জর্দার গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। জর্দার কড়া গন্ধের কারণে বাদশাদ বুঝতে পারছে না তার মা কি সত্যি সত্যি চলে এসেছেন নাকি সে যা দেখছে ঘোরের মধ্যে দেখছে। মাকে দেখতে ইচ্ছা করছে না। বাদশাহ চোখ বন্ধ করলো, তাতেও লাভ হলো না। চোখ বন্ধ অবস্থাতেই সে তার মাকে পরিষ্কার দেখতে পেল। লাভের মধ্যে লাভ, আগের মা জর্দার গন্ধ নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন, এই মা কথা বলা শুরু করলেন। এই তোর কি হয়েছে জানি না, শরীর থেকে চামড়া উঠছে নাকি? শরীর থেকে চামড়া উঠবে কেন? আমি কি সাপ? শরীর থেকে চামড়া ওঠার রোগ তোর বাপেরও হয়েছিল, এই রোগেই সে মারা গেল। এটা তোদের বংশের ধারা, চামড়া ওঠা রোগে মৃত্যু। দুষ্টু লোকে বলে বাবা মারা গেছেন তোমার ক্যাটক্যাটানি শুনে। বাবা যখন মৃত্যুশয্যায় তখনও তুমি তার কানের কাছে দিন রাত ক্যাটক্যাট করেছো। তোর বাপের সঙ্গে কি করেছি সেটা তোর বাপের আর আমার ব্যাপার। রোজ হাসরে আমার মধ্যে আর তোর বাপের মধ্যে ফয়সালা হবে।
ফয়সালা হলে তো ভালোই। লোক মুখে শুনলাম তুই গোপনে বিয়ে করেছিস। বিয়ে করার চেষ্টা করেছিলাম মা, শেষ মুহূর্তে পাত্রী আসেনি বলে বিয়ে হয়নি। তাহলে তো ভালোই হলো, এখন তুই আমার বোনের মেয়েকে বিয়ে কর। ফাতিলকে বিয়ে করতে বলছো? ফাতিলটা আবার কে? লতিফাকে উল্টো করে বললাম ফাতিল। এখন বেশিরভাগ শব্দ আমার মাথায় উল্টো করে আসছে। লতিফার মতো মেয়ে পাবি না, তোকে সে মাথায় করে রাখবে, 100 বার লাথি দেওয়ার পরেও মাথা নিচু করে রাখবে, কোনো শব্দ করবে না। বাদশাদ গুনগুন করে বলল, লাথি কন্যা নাম আজ আমি তোমাকে দিলাম। কি বললি? একটা কবিতা বলছি মা। কি কবিতা? লতিফাকে নিয়ে কবিতা। তুমি কি একটা কাজ করবে, লতিফাকে পাঠিয়ে দেবে? আমি অসুস্থ মানুষ, সে আমার সেবা করুক। তুই কি পাগল টাগল হয়ে গেলি? একটা কুমারী মেয়েকে এমন নির্জন জংলা টাইপ জায়গায় একা পাঠিয়ে দেবো? তোর চিন্তা ভাবনা তো ভালো না। তোর চিন্তা ভাবনাও দেখি তোর বাবার মতো। বাবার চিন্তা ভাবনা এরকম ছিল? আমি তোর বড় বোনের জন্মের সময় 1 মাস ছিলাম হাসপাতালে। হাসপাতাল থেকে ফিরে এসে দেখি তোর বাবা অল্প বয়সী এক কাজের বুয়া রেখেছে। সেই বুয়া ঠোঁটে লিপস্টিক মাখে, তোর বাবার দিকে তাকিয়ে কেমন করে জানি হাসে। তুমি কি করলে? ঝেঁটিয়ে বিদায় করলে? বিদায় করব কি? তোর বাবা বিদায় করতে দিলে তো তবে না বিদায় করব। একদিন দেখি কি সে তোর বাবার পিঠে তেল মালিশ করে দিচ্ছে। ওই বুয়ার নাম কি ছিল মা? রানী। শেষ পর্যন্ত তাকে বিদায় করলে কিভাবে মা? কি কষ্টে যে বিদায় করেছি তা শুধু আমি জানি আর আল্লাহ পাককে জানেন। তোর বাবা তাকে ছাড়বে না, সেও এই বাড়ি ছেড়ে যাবে না। উনি দেখতে কেমন ছিলেন মা? উনি উনি করছিস কেন? কাজের বুয়ার আবার উনি কি? দুষ্টু লোকে যে বলে বাবা গোপনে বুয়াকে বিয়ে করেছিলেন, সেই জন্যই সম্মান করে উনি বলছি। এক থাপ্পড় দিয়ে আমি তোর দাঁত ফেলে দিব। ছড়া শুনবে মা? কি শুনবো? ছড়া, ইংরেজি ছড়া। আর টিসো উই অল ফল ডাউন এর মানে কি? এর মানে হলো আমাদের সবারই প্লেগ রোগ হয়েছে, আমরা সবাই মরে পড়ে থাকবো। তুমি, আমি, রানী বুয়া, লতিফা, ঐন্দ্রিলা, নীলুফার। আমি কি ঐন্দ্রিলার সঙ্গে কথা বলতে পারি? তার আরেক নাম মিরু। আমার নাম ঐন্দ্রিলা। আপনি কে? ঐন্দ্রিলা, তুমি আমাকে চিনবে না। আমার নাম নীলুফার। আমি আপনি কি অন্য কোনো সময় টেলিফোন করবেন? আজ আমাদের বাসায় বিরাট ঝামেলা। ঐন্দ্রিলা, আমি 3 মিনিটের বেশি সময় নেব না। আমার নাম নীলুফার। আমার ছেলের নাম টুকটুকি। বাদশাদ আমার ছেলের প্রাইভেট টিউটর। তুমি নিশ্চয়ই বাদশাদকে চেনো না? জি চিনি। আমি যতদূর জানি বাদশাদের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল। আমি ছিলাম একজন সাক্ষী। তুমি আসোনি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। আপনার সঙ্গে আরেকদিন কথা বলি। আজ আমাদের বাসায় বিরাট ঝামেলা। আমার কথা শেষ হয়ে গেছে। ওই দিন তুমি আসোনি, কেন আসোনি সেটা তোমার ব্যাপার। না আসার মতো কারণ নিশ্চয়ই তোমার আছে। আমি তোমাকে টেলিফোন করেছি বাদশাদের খবর জানানোর জন্যে। ও হঠাৎ উধাও হয়ে গেছে। বাদশাদ কোথায় আছে জানো? না। কালিকা কইরে বাসাতে দূরসম্পর্কের কোন আত্মীয় একটা বাগান বাড়ি। বিয়ের পর তোমাকে নিয়ে বাসাতে সেই বাগান বাড়িতে যাবার কথা ছিল। তুমি কি সেই বাগান বাড়ির ঠিকানা জানো? না। বাসাতে 3 বোন ঢাকায় থাকে, তার মাও ঢাকায় থাকেন। তুমি কি তাদের ঠিকানা জানো? না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কথায় বিরক্ত হচ্ছ। তোমাকে বিরক্ত করা আমার উদ্দেশ্য না। আমি বাসাতের খোঁজ জানতে চাচ্ছি। ওর কোনো বন্ধুবান্ধবের টেলিফোন নাম্বার কি তুমি জানো? না। তুমি কি আমার টেলিফোন নাম্বারটা রাখবে? যদি তোমার সঙ্গে বাসাতে যোগাযোগ হয় তাহলে কষ্ট করে যদি আমাকে জানাও, আই উইল বি সো হ্যাপি। দিন আপনার টেলিফোন নাম্বার। আমি তুমি তুমি করে বলছি, দয়া করে এতে কিছু মনে করো না। আমি বয়সে তোমার অনেক বড়। আপনি টেলিফোন নাম্বারটা দিন। তোমার সঙ্গে কাগজ কলম কি আছে? কাগজ কলম লাগবে না, টেলিফোন নাম্বারটা বলুন। একবার শুনলে আমার মনে থাকবে, আমার স্মৃতিশক্তি ভালো। আচ্ছা থাক, তোমার টেলিফোন নাম্বার রাখতে হবে না। মনে হচ্ছে তুমি খুবই বিরক্ত। সরি। নীলুফার কট করে টেলিফোন রেখে দিল। মিরুর মুখে কোনো ভাবান্তর হলো না। সে টেলিফোন রেখে ছুটে গেল রান্নাঘরে। রান্নাঘরে আজ ক্রমাগত চা বানানো হচ্ছে, ভাপা পিঠা বানানো হচ্ছে। যার ইচ্ছা চা ভাপা পিঠা নিয়ে যাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ। পিঠা এবং চা বানিয়ে দুজন কাজের মেয়ে এবং মিরুর মা জাহেদা বানু কুল পাচ্ছেন না। বাড়িতে চা এবং ভাপা পিঠা, এই বিপুল আয়োজনের কারণ হচ্ছে আফজাল সাহেব আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি নাস্তা হিসাবে ভাপা পিঠা খেতে চেয়েছেন। তার বাড়ি ফেরা উপলক্ষে দুনিয়ার আত্মীয় স্বজন এ বাড়িতে ভিড় করেছে। আফজাল সাহেব ভাব করছেন যে তিনি খুব বিরক্ত হচ্ছেন, আসলে তা না। তিনি অত্যন্ত খুশি। তিনি চাচ্ছেনও না যে কেউ বাড়ি থেকে চলে যাক। তিনি মিরুকে ডেকে ষড়যন্ত্র করার ভঙ্গিতে বললেন, এরা তো কেউ
নড়বে বলে মনে হচ্ছে না। দুপুরে খাবার ব্যবস্থা করা দরকার। কি করা যায় বলতো? মিরু বলল, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ভাপা পিঠা খাচ্ছ, ভাপা পিঠা খাও। মা আছে, মা যা পারে করবে। তোর মাথা এত বুদ্ধি থাকলে তো কাজই হতো। বিয়ের সময় সে তার সব বুদ্ধি বাবার বাড়ির কোন একটা ট্রাঙ্কে তালাবদ্ধ করে চলে এসেছে। এক কাজ করা যাক, ওয়ান আইটেম রান্না হোক, তেহেরি। মেরু বলল, বাবা কি আইটেম রান্না হবে? হবে না এসব নিয়ে কথা বলতে আমার একেবারেই ইচ্ছা করছে না। আফজাল সাহেব দুঃখিত গলায় বললেন, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? রেগে আছি। আফজাল সাহেব বিস্মিত গলায় বললেন, কেন রেগে আছিস? মিরু বলল, আমি রেগে আছি কারণ তুমি অসুস্থ হবার পর থেকে ধারাবাহিকভাবে মার বদনাম করে যাচ্ছ। যেই আসছে তাকে বলার চেষ্টা করছো মা কত খারাপ একজন মহিলা। হার্ট অ্যাটাকের রোগী ফেলে বোনের মেয়ের বিয়ে খেতে চলে গেছে। কথাটা কি তো সত্যি? কথা সত্যি না। মা যখন বিয়ে খেতে গিয়েছে তখনও তোমার হার্ট অ্যাটাক হয়নি। হার্ট অ্যাটাক হলে মা তোমাকে ফেলে যেত না। এই সত্য তোমার চেয়ে ভালো কেউ জানে না। আফজাল সাহেব বললেন, যে দু একজনের সঙ্গে এই কথা বলেছি তারা সবাই নিজের লোক, বাইরের কেউ না। আপনার লোকের কাছে দু একটা ভুলভাল কথা বললে কিছু যায় আসে না। তুমি বাইরের মানুষের সামনেও মাকে অপমান করছো, সেটা আবার কখন করলাম? ডাক্তার যখন মাকে ওষুধপত্র বুঝিয়ে দিচ্ছিল তখন তুমি বললে, এই বোকা মহিলাকে এইসব বুঝিয়ে লাভ নেই, সে সব আউলিয়ে ফেলবে। আপনি বরং আমার মেয়েকে বুঝিয়ে দিন। তোর মা সংসারের নাজা কাজে ব্যস্ত থাকে, ওষুধপত্রের হিসাব মাথায় ঢুকবে না, এই ভেবে বলেছি। এই ভেবে তুমি বলনি, তুমি মাকে বোকা ভেবেই বলেছ। আমি ঠিক করেছি মার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি তোমার ঘরে আসবো না। কথা বলা তো অনেক পরের ব্যাপার। আফজাল সাহেব বিস্মিত হয়ে বললেন, ক্ষমা চাওয়ার মতো অপরাধ কি করলাম? চিন্তা করে দেখো কি করেছো। তুই এবং তোর মার সমস্যা কি জানিস? তোরা একজন অসুস্থ মানুষকে যে চাপ দিতে পারিস পৃথিবীর আর কেউ তা পারে না। হার্ট অ্যাটাক হয়ে গেছে এমন একজন মানুষের সঙ্গে কথা কি করে বলতে হয় এটা তোরা জানিস না। আসলে বাড়িতে আসাই উচিত হয় নাই। আমার উচিত ছিল হাসপাতালে পড়ে থাকা। তুই সামনে থেকে যা। মিরু বাবার সামনে থেকে চলে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবাকে আরও কিছু কঠিন কথা শোনাতে পারলে তার ভালো লাগতো। অসুস্থ মানুষ হিসেবে কিছু কনসেশন তাকে করা হলো, ভয়ঙ্কর কঠিন কথাগুলো শোনানো হলো না। আফজাল সাহেবের গ্রামের বাড়ির দুঃসম্পর্কের আত্মস্বজনরা খুঁটি গাঁটতে হবে এই চিন্তাভাবনা নিয়ে এসেছে বলে মনে হচ্ছে। প্রত্যেকের হাতে ব্যাগ, সুটকেস, বেশ কিছুদিন থাকার পরিকল্পনা। আশ্চর্যজনকভাবে এদের অনেকেরই আগে আগে স্বপ্নের মাধ্যমে এত বড় দুর্ঘটনা যে ঘটবে সেই বিষয়ে জেনে গেছেন। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আফজাল সাহেবের চাচাতো ভাই ইসমাইল হোসেন। তিনি ভাদরগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। দেখে মনে হয় সুফি সাধক। মুখ ভর্তি চুল, দাড়ি গোফের জঙ্গল, চোখে সুরমা, গায়ে রবীন্দ্রনাথের আলখাল্লা টাইপ পোশাক। তিনি মিরুকে বারান্দায় ডেকে নিয়ে গলা নিচু করে বললেন, মাগো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মিরু বলল, বলুন কি কথা? কথাগুলো তুমি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না, স্বপ্নের মাধ্যমে পাওয়া কথা। এসব কথা বাতেনি পর্যন্ত। এসব প্রকাশ হলে ক্ষতি হয়, আমারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। বলুন কি কথা, আমি শুনছি। ভদ্রলোক গলা নামিয়ে ফিসফিস করে বললেন, তোমার বাবা সম্পর্কে কথা। যেদিন ঘটনা ঘটবে সেই রাতে এশার নামাজের পর আমি শুয়েছি। শরীরটা খারাপ, রোজা করেছি, এই জন্যই শরীর খারাপ। তুমি শুনেছ নিশ্চয়ই আমি বছরে 6 মাস রোজা রাখি। এই বয়সে এত কষ্ট করা উচিত না, কিন্তু কি করবো বলো? এমন একজনের কাছ থেকে নির্দেশ পেয়েছি, শরীরে না কুলালেও রোজা রাখতে হবে। কার কাছ থেকে নির্দেশ পেয়েছেন? মাগো, সেটা বলা যাবে না। আমার গলা কেটে ফেললেও আমি বলতে পারবো না। যাই হোক, ঘটনা যেটা বলতে চাচ্ছি সেটা শোনো। বিছানায় যাওয়া মাত্র চোখ বন্ধ হয়ে গেল, তখনই খোয়াবে ওনাকে পেলাম। দেখা মাত্রই চিনলাম, আগেও কয়েকবার দেখেছি। কাকে দেখেছেন? মাগো, তুমি শুধু ভেতরের কথা জানতে চাও। ভেতরের কথা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, এনার নাম বলি, কথা একটাই, কারো কাছে প্রকাশ করবে না। খোয়াবে যাকে পেলাম তার নাম খোয়াস খিজির রাজিউ আল্লাহু তালা আনহু। উনি দরিয়ার সম্রাট। দরিয়ায় থাকেন। উনি কি বললেন? তোমার বাবার কথা বলে আফসোস করলেন। বললেন, সামনে পরপর 3টা বিপদ, প্রথমটা কাটান দেওয়াই সমস্যা। প্রথমটা কাটান দেওয়া গেলে বাকি 2টা কাটান দেওয়া সহজ। আমি তখন স্বপ্নের মধ্যে ওনার পা চেপে ধরে বললাম, আপনাকে যখন পেয়েছি তখন দয়া করে যান। উনিও দয়া করবেন না, আমিও ছাড়বো না, এমন অবস্থা। রীতিমতো ঝুলাঝুলি। যাই হোক, শেষে ওনার মন গলল।
উনি বললেন, তোর কাছে আসাই ভুল হয়েছে, হাত তোল, দোয়া করি। দোয়া শেষ করলাম, আমার ঘুম ভেঙে গেল। দেখি ঘরে খাঁটি মৃগ নাভির গন্ধ। এটা হচ্ছে ঘটনা। তাকায় দেখ মা, ঘটনার কথা বলতে গিয়ে হাতের লোম খাড়া হয়ে গেছে। মিরু বলল, আমার বাবার মতো ঘুষখোর একজন মানুষের জন্য দোয়া করতে খোয়াজ খিজির এসে পড়লেন? এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইসমাইল হোসেন অবাক চোখে বেশ কিছুক্ষণ মিরুর দিকে তাকিয়ে থাকলেন। নিজেকে সামলে নিয়ে হতভম্ব গলায় বললেন, মাগো, আমি কি মিথ্যা কথা বলছি? মিরু বলল, অবশ্যই মিথ্যা কথা বলছেন। আমার বাবার মতো বিরাট ঘুষখোরের জন্য খোয়াজ খিজির আসবেন না। আমাদের বনানীতে একটা বাড়ি আছে, ওই বাড়ি বানানোর প্রতিটি টাকা ঘুষের টাকা। বাড়ি বানানো শেষ করার পর বাবা যখন বাড়ির নামের জন্য আমার কাছে এলেন, আমি বাবাকে বললাম, নাম দাও ঘুষকুটির। সেই থেকে বাবার সঙ্গে আমার গণ্ডগোল। নিজের বাবা সম্পর্কে এসব কথা বলছো মা? সত্যি কথা সবার সম্পর্কেই বলা যায়, নিজের বাবা সম্পর্কে তো আরও বেশি বলা যায়। ভালো কথা, আপনি কি নাস্তা করেছেন? চা নাস্তা খেয়েছি। তাহলে বাড়ি চলে যান। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা আমার খুব অপছন্দ। আপনি একেবারে মৃগনাভির গন্ধ পেয়ে গেলেন। মৃগনাভির গন্ধ কখনো শুকেছেন? না। জিনিসটা দেখেছেন? দেখি নাই। আমি কি প্রমাণ করতে পেরেছি যে আপনি মিথ্যাবাদী? ইসমাইল হোসেন পলকহীন চোখে তাকিয়ে থাকলেন। মিরু চলে গেল ছাদে। তার অসহ্য লাগছে। কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যেতে ইচ্ছা করছে। এই বাড়ির ছাদটা খুবই সুন্দর। বাড়িওয়ালা শরফুদ্দিন সাহেব গাছের শখ আছে। ছাদে তিনি অস্বাভাবিক সুন্দর একটা বাগান তৈরি করেছেন। বাগানে নানা জাতের অর্কিড আছে, গোলাপ আছে, আর আছে বাগান বিলাস। ছাদের এই বাগানে ঢুকলেই মিরুর মাথা যেন কেমন কেমন করে। শরফুদ্দিন সাহেব এই বাগানে ছাদে কাউকে আসতে দেন না, শুধু মিরুকে ছাদে আসার একটা চাবি দিয়েছেন। প্রতিদিন 1 মিনিটের জন্য হলেও মিরু একবার ছাদে আসে। ছাদের তার নাম সে দিয়েছে অক্সিজেন সেন্টার। অক্সিজেন সেন্টারে তার নিজের একটা আলাদা জায়গা আছে। সেখানে রড আয়রনের একটা মাঝারি আকৃতির সোফা সে নিজে কিনে এনে বসিয়েছে। সোফাটা নীল অপরাজিতার ঝোপের আড়ালে এমনভাবে রাখা যে সোফায় বসে থাকলে কেউ চট করে তাকে দেখবে না, অথচ সে অপরাজিতার পাতার ফাঁক দিয়ে সবাইকে দেখতে পাবে। মিরু ছাদে এলে সোফায় মাথা রেখে শুয়ে থাকে। খুবই আশ্চর্যের ব্যাপার, এই সোফায় মাথা রাখা মাত্রই তার প্রচণ্ড ঘুম পায়। মিরুর ধারণা নীল অপরাজিতা গাছ থেকে কড়া কোনো ঘুমের ওষুধ বাতাসে ভেসে আসে। সুলতানা মিরুর খোঁজে ছাদে এসেছেন। তিনি অবাক হয়ে বললেন, আশ্চর্যকাণ্ড, তুই কি ঘুমাচ্ছিস নাকি? মিরু বলল, হ্যাঁ। বাসায় হুলুস্থুলুস ঝামেলা বাঁধিয়ে তুই ছাদে ঘুমাচ্ছিস? আশ্চর্য, তোর কাণ্ড কারখানা বোঝা মুশকিল। বাসায় হুলুস্থুলুস ঝামেলা? তুই ভাইজানকে কি বলেছিস কে জানে? ভাইজান কান্নাকাটি করছেন, ভাবির সঙ্গে করেছেন ঝগড়া। ভাবি রাগ করে তার ভাইয়ের বাসায় চলে গেছেন, বলে গেছেন আর কোনোদিন আসবেন না। কিছুক্ষণ আগে ডাক্তার ডেকে এনে ভাইজানের প্রেশার মাপা হলো। প্রেশার নিশ্চয়ই নর্মাল ছিল না? হ্যাঁ, প্রেশার নর্মাল। তুই কি করে বুঝলি? বাবার বেশিরভাগ কর্মকাণ্ডই ভান। নিজের বাবা সম্পর্কে এ ধরনের কথা বলা কি ভালো? নিজের কথা সম্পর্কে কেউ বলার চেয়ে নিজের বাবা সম্পর্কে কথা বলাই কি ভালো না? তোর সঙ্গে যুক্তিতর্কে যাব না। যুক্তিতর্ক আমি পারি না। আমি ভাইজানকে ঠিক করে ফেলেছি, উনি এখন নর্মাল। তোর দায়িত্ব হচ্ছে ভাবিকে নর্মাল করে বাসায় নিয়ে আসা। ঠিক আছে, নিয়ে আসবো। তুমি বসো তো আমার পাশে। সুলতানা বসলেন। মিরু বলল, তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাই। কি এক্সপেরিমেন্ট? তুমি চোখ বন্ধ করে এই সোফায় কিছুক্ষণ শুয়ে থাকবে। আমি দেখতে চাই তোমার ঘুম আসে কিনা। আমি এই সোফাটার নাম দিয়েছি ঘুম সোফা। এখানে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলে ঘুম পায়। তাহলে এক কাজ করো, সোফাটা আমাকে দিয়ে দে, আমি বাসায় নিয়ে যাই। আমার রাতে একেবারেই ঘুম হয় না, এখন থেকে ঘুম সোফায় শুয়ে ঘুমাবো। মিরু বলল, ফুপু, সোফা দেওয়া যাবে না, সোফা এখানে থাকবে। ঘুমাতে চাইলে তোমাকে আমাদের বাড়ির ছাদে এসে ঘুমাতে হবে। এত কথা বলে লাভ নেই, শুয়ে পড়ো। সুলতানা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লেন। মিরু বলল, চোখ বন্ধ করো। সুলতানা চোখ বন্ধ করলেন। মিরু বলল, আমি এখন চলে যাচ্ছি, তুমি চোখ বন্ধ করে থাকো। আমি 15 মিনিট পরে এসে খোঁজ নেব ঘুম এসেছে কিনা। সুলতানা খপ করে মিরুর হাত ধরে বললেন, তুই পাগল হয়েছিস? আমি একা একা ছাদে বসে থাকবো? ভয়েই মরে যাব। তুই যা করতে বলবি আমি করব, কিন্তু তোকে আমার পাশে বসে থাকতে হবে। আমি এই লোহার সোফায় মাথা রেখে ঘুমোতে পারবো না, তোর কোলে মাথা রেখে ঘুমাবো। তুই আমার চুলে হাত বুলিয়ে দে। সুলতানা মিরুর কোলে মাথা রাখলেন। মিরু ফুপুর চুলে হাত বুলাতে লাগলো। সুলতানা ঘুম ঘুম গলায় বললেন, নাসের তো খুব প্রশংসা করেছিল। তার ধারণা তুই হচ্ছিস তার দেখা 5 জন শ্রেষ্ঠ মানুষের একজন। বাকি 4 জনকে?
বাকি 4 জনকে আমি জিজ্ঞাসা করিনি, বাকি 4 জনকে দিয়ে আমার দরকার নেই, 5 জনের মধ্যে তুই আছিস, এটাই বড় কথা। মিরু বলল, নাসের সাহেব আমার বিষয়ে সব গল্প কি করেছেন? আমি যে তাকে নিয়ে বাসাত নামের এক লোককে খুঁজেছিলাম সেই গল্প করেছেন? না তো। বাসাতটাকে? ওই যে ছবি আঁকনেওয়ালা? প্রাইভেট টিউশনি করে জীবন চালায়। হ্যাঁ, এসব পরজীবী প্যারাসাইট টাইপ মানুষের নাম মনেও করবি না। এই শ্রেণীর মানুষ গল্প করার জন্য বা সঙ্গে নিয়ে ঘোরার জন্য খুব ভালো। স্বামী হিসাবে এরা ভয়ঙ্কর খারাপ। কেন খারাপ? এরা অপদার্থ, এই জন্য খারাপ। তোমার কথা জড়িয়ে যাচ্ছে ফুপু, তোমার কি ঘুম পাচ্ছে? শাড়িটা আমার মুখের উপর দিয়ে দে, আমি কিছুক্ষণ ঘুমাবো। মিরু ফুপুর মাথার উপর শাড়ি দিয়ে দিল। সুলতানা জড়ানো গলায় বললেন, তুই কি নাসিরকে বিয়ে করবি? হ্যাঁ বলার দরকার নাই, চুপ করে থাকলেই বুঝবো তোর অমত নেই। ফুপু, ঘুমাও। তাহলে তোর মত আছে? আলহামদুলিল্লাহ। মিরু বলল, তুমি বলেছিলে চুপ করে থাকলেই বুঝবে আমার মত আছে। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি কথা বলেছি। আমি বলেছি ফুপু ঘুমাও। সুলতানা বললেন, তোর মত থাকুক বা না থাকুক, নাসেরের সঙ্গেই তোর বিয়ে হবে। আমি ইস্তেখারা করে এই জিনিস পেয়েছি। কি করে এই জিনিস পেয়েছো? ইস্তেখারা, দোয়া কালাম পড়ে স্বপ্নে ভবিষ্যৎ জানার একটা পদ্ধতি। কি দেখেছিলে স্বপ্নে? স্বপ্নে দেখেছি তোরা দুজন এক থালায় ভাত খাচ্ছিস, চীনামাটির বড় একটি থালা। এক থালায় ভাত খাওয়া স্বপ্ন দেখলে কি বিয়ে হয়? ইস্তেখারার স্বপ্নগুলি আসে প্রতীকের মতো, প্রতীক ব্যাখ্যা করতে হয়। আমার ব্যাখ্যায় এটাই আসে। তোর ব্যাখ্যা কি? আমার ব্যাখ্যা হলো, তুমি মনে প্রাণে চাচ্ছ নাসির সাহেবের সঙ্গে আমার বিয়ে হোক। চাচ্ছ বলেই স্বপ্ন এই জিনিস দেখেছ। ইউজফুল থিঙ্কিং থেকে ইউজফুল ড্রিমিং। ফুপু, তুমি কি ঘুমিয়ে পড়েছ? সুলতানা জবাব দিলেন, না। তিনি আসলেই ঘুমিয়ে পড়েছেন। মিরু ভেবেছিল সন্ধ্যার দিকে সে নিজে বড় মামার বাসায় যাবে, মাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবে। তিনি আসতে চাইবেন না, রাগে অভিমান দুঃখে কান্নাকাটি করবেন। যে কোনো একদিন 38টা ঘুমের ওষুধ খাবেন এটা বলবেন এবং হ্যান্ডব্যাগ খুলে ঘুমের ওষুধ দেখাবেন। সবশেষে একটা শর্তে আসতে রাজি হবেন, স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, এটা সবাইকে স্বীকার করতে হবে। তিনি অন্য ঘরে আলাদা বিছানায় ঘুমাবেন। বাড়িতে স্বামী স্ত্রী যত যুগল ছবি আছে সব নামিয়ে ফেলতে হবে। মিরু আগেও কয়েকবার তাকে মাকে এনেছে এভাবে, এবারও আনা যাবে, কোনো সমস্যা হবে না। বোকা মানুষদের পরিচালনা করা খুব সহজ। মাকে আনার জন্য মিরুকে কোথাও যেতে হলো না। জায়দা দুপুরবেলা নিজেই চলে এলেন, যথারীতি রান্নাঘরে ঢুকে গেলেন। এক ফাঁকে আফজাল সাহেবের ঘরে গিয়ে বললেন, তোমাকে পেঁপে কেটে দিব? আফজাল সাহেব বললেন, দাও। আরেকটা কাজ করো, পায়ের তলা চুলকাচ্ছে, সরিষার তেল গরম করে মালিশ করে দাও। জায়দা বললেন, রূপচান্দা মাছের শুটকি রান্না করেছি, তরকারি চড়িয়ে দিয়ে আসি। আফজাল সাহেব দরাজ গলায় বললেন, এসো, কোনো অসুবিধা নেই। চেপা শুটকি খেতে ইচ্ছা হচ্ছে, চেপা ভর্তা করো, খেয়ে দেখি। হার্টের অসুখে ঝাল খেলে সমস্যা নাই তো? সমস্যা থাকলে থাকবে, তাই বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি? তাদের দেখে কে বলবে আজ সকালে দুজনের ভয়াবহ ঝগড়া হয়েছে? আফজাল সাহেব কঠিন গলায় স্ত্রীকে বলছেন, তোমার সঙ্গে রাস্তার নেড়িকুত্তাও কোনো ডিফারেন্স নাই। নেড়িকুত্তি কাপড় পরে না, তুমি শাড়ি পরো। ডিফারেন্স বলতে এইটুকুই। মিরু পর্দার আড়াল থেকে দেখলো তার মা প্রবল বেগে বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। মিরুর ইচ্ছা করলো মাকে কঠিন কিছু কথা শোনানো গেল না, কারণ সে প্রতিজ্ঞা করেছে বাবার ঘরে ঢুকবে না। প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভাঙার জন্যে। মিরুর প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছা করে না। বাড়ি খালি। ইসমাইল হোসেনের সাহেবের সঙ্গে ঝামেলা পাকিয়ে একটাই লাভ হয়েছে, আত্মীয়স্বজন আপাতত এই বাড়িতে কেউ নেই। তবে পুরোপুরি চলেও নিশ্চয়ই যায়নি, দৃষ্টিসীমার বাইরে আছে, আবারও উদয় হবে। বিশেষ করে ইসমাইল সাহেব, উনি টাকা পয়সা না নিয়ে গ্রামে ফিরবেন তা কখনো হবে না। খোয়াজ খিচড়ির এমন একটা গল্প তিনি নিশ্চয়ই অকারণে তৈরি করেননি। দুপুরের পর থেকে মিরু শ্বাসকষ্ট শুরু হলো, অথচ শ্বাসকষ্ট শুরু হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ঝগড়াঝাটি যা হবার সকালবেলা হয়েছে, সকালের কথা তার মনেও নেই। তাহলে শ্বাসকষ্টটা হচ্ছে কেন? আবহাওয়ার পরিবর্তনের জন্যে? আকাশ মেঘলা করেছে, বর্ষাকালে এরকম মেঘলা আকাশ দিনের মধ্যে কয়েকবার হয়, তার জন্যে শ্বাসকষ্ট শুরু হবার কথা না। মিরু ইনহেলারটা হাতে নিয়ে তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। খাটে আধশোয়া হয়ে বসে শ্বাসকষ্ট সামাল দিতে চেষ্টা করলো। আসছে, ইনহেলার নেবে না। ইনহেলার নেওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে, শেষে অবস্থা এরকম হবে যে একটু পর পর হাঁ করে মুখে ইনহেলার পাম্প করতে হবে। দৃশ্যটা কুৎসিত। মিরু কোনো কুৎসিত দৃশ্যের অংশ হতে চায় না। টেলিফোন বাজছে, টেলিফোনটা মিরুর হাতের পাশে। সে
সেখানে বসে আছে সেখান থেকে না নড়েও সে টেলিফোন ধরতে পারে। টেলিফোন ধরবে কি ধরবে না তা সে বুঝতে পারছে না। মিরু লক্ষ্য করেছে শ্বাসকষ্টের সময় টেলিফোন ধরলে মাঝে মাঝে শ্বাসকষ্টটা কমে যায়। অবশ্য টেলিফোন যদি ইন্টারেস্টিং কোনো কথাবার্তা হয় তবেই। মিরুর মনে হচ্ছে নীলুফার নামের মহিলা টেলিফোন করেছে, যে মহিলার ছেলের নাম টুকটুকি। ছেলেদের নাম টুকটুকি হয় সে আগে কখনো শোনেনি। মহিলা কি তার টেলিফোন নাম্বার দেওয়ার জন্য টেলিফোন করেছেন? তিনি এখন কি বলবেন? সরি, লাইন কেটে গিয়েছিল, টেলিফোন নাম্বারটা লিখে নাও। মিরু বলবে লাইন কেটে গিয়েছিল না কি আপনি রাগ করে টেলিফোন রেখে দিয়েছিলেন? ভদ্রমহিলা বলবেন ও আল্লাহ, রাগ করবো কেন শুধু শুধু? তুমি কি রাগ করার মতো কিছু করেছো? টেলিফোন বেজে যাচ্ছে। মিরু টেলিফোন রিসিভার কানে ধরল, ক্লান্ত গলায় বলল হ্যালো। মিরু অবাক করে দিয়ে ওপাশ থেকে স্পষ্ট এবং সুন্দর স্বর শোনা গেল। আপনি আমাকে মনে রেখেছেন কি না বুঝতে পারছি না, ভয়ে ভয়ে টেলিফোন করেছি। আমার নাম নাসের। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনার তো মনে হচ্ছে শরীর খারাপ। কেন মনে হলো আমার শরীর খারাপ? গলার স্বর শুনে মনে হলো। শ্বাস টানছেন বলে মনে হচ্ছে। আপনার কি অ্যাজমা আছে? হ্যাঁ, অ্যাজমা আছে। আপনি টেলিফোনে আমার গলা শুনেই বুঝে ফেললেন আমার অ্যাজমা আছে? নাকি ছোট ফুপু আপনাকে বলেছে? আপনার ছোট ফুপু আমাকে কিছুই বলেননি। আপনার ছোট ফুপু আপনার সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছেন। তিনি আগবাড়ি আপনার দোষ ত্রুটি আমাকে বলবেন না। অ্যাজমা আমার দোষের মধ্যে পড়েছে? অবশ্যই। বিয়ের কোণে এবং কোরবানির পশু এক শ্রেণীতে পড়ে। কোরবানির পশু দেখে শুনে কিনতে হয়। অ্যারেঞ্জ ম্যারেজেও মেয়ে দেখে শুনে যাচাই করে নিতে হয়। ছেলেদের যাচাই করতে হয় না? না। সোনার চামচ বাঁকা হলেও সোনার চামচ। আপনি সোনার চামচ? নাসের জবাব দিচ্ছে না, তাকিয়ে আছে। মিরু কপালে চামড়া কুঁচকে এসেছে। সে এখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। নাসের শব্দ করে হেসে ফেলল। মিরু বলল, আপনি হাসছেন কেন?